This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা এসআইআরে 1,20,00,000 নাম বাদ যাওয়ার আশঙ্কা খোদ মুখ্যমন্ত্রীর গলায়। লুকিয়ে লুকিয়ে বহু নাম বাদ দেওয়া হচ্ছে। ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় অনেকেরই নাম বাদ যাবে, তবে যার নামই বাদ যাক না কেন প্রতিবাদ করব। ভবানীপুরের একটি অনুষ্ঠান থেকে বার্তা মুখ্যমন্ত্রী। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58,58,00,000 निकाल दिया, उसको बाद छुपा छुपा के लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा, ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया। आफ्टर 14 कि लॉग इन उसका पास में है। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। एक काम सफल हो जाएगा तो हम फिर आके इधर में माथा ठुकेंगे कि आम आज प्रे करके जा रहा है जस्टिस के लिए। जियो और जीने दो। 1,20,00,000 নাম বাদ যেতে পারে এই আশঙ্কা যখন খোদ মুখ্যমন্ত্রী প্রকাশ করছেন, তখন এসআইআর এর কারো নাম বাদ গেলে তার দায় মুখ্যমন্ত্রীর ওপর ঠেললেন শুভেন্দু অধিকারী। 28 তারিখের তালিকায় নাম না থাকলে তাঁর দায় মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার, কমিশন বা বিজেপির কোনো দায় নেই বললেন বিরোধী দলনেতা। নির্দিষ্ট টাইমের মধ্যে নির্বাচন করতে গেলে ভোটার তালিকা ঘোষণা করতে হবে, 28 তারিখেই বেরোবে। 28 তারিখের তালিকায় যাদের নাম থাকবে না তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। ইলেকশন কমিশনও দায়ী হবে না, ভারত সরকারও দায়ী নয়, বিজেপিও দায়ী নয়। আপনি সুপ্রিম কোর্টে গিয়ে জোর করে তালিকা প্রকাশ করাচ্ছেন আর বাকিদেরকে সাপ্লিমেন্টারি তালিকায় ঝুলিয়ে রাখছেন। যার নাম বাদ যাবে তারা চলে যান কালীঘাটে গিয়ে উত্তর চান। উত্তর চাইতে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। উনি সুপ্রিম কোর্টে গেছিলেন, ভি দেখালেন, ওনার পার্টির পক্ষ থেকে ডেলি বলায় আমাদের জয় হলো। আজ সুপ্রিম কোর্টে আমরা জিতলাম, গণতন্ত্র জিতলো, মানুষ জিতলো। কোনো মা বোন বেটি এদের হাতে সুরক্ষিত নয়, ঝাঁটিয়ে বিদায় করুন। পয়লা মার্চ বাংলায় আসছে না কমিশনের স্পেশাল টিম। রাজ্যের অনুরোধে পিছিয়ে গেল নির্বাচন কমিশনের বঙ্গ সফর। 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পরেই বিক্ষোভের আশঙ্কা রাজ্যের। কমিশনের প্রতিনিধিদের ঘিরে বিক্ষোভের আশঙ্কা রাজ্য সরকারের। অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, সেই কারণে কমিশনের প্রতিনিধি দলকে সফর পিছনোর আর্জি রাজ্যের। এর পাশাপাশি ইডেনে বিশ্বকাপের ম্যাচ থাকায় পয়লা মার্চের বদলে অন্য কোনো দিন আসার প্রস্তাব দেয় সিইও অফিস। আরে রাজ্য অনুরোধ করতে হচ্ছে তো পরের কথা, ওরা গিয়ে আগে ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করুন না মানলো কেন। তার মানে অনুরোধের মধ্যে কোনো একটা ছিল, অনুরোধের মধ্যে একটা যৌক্তিকতা ছিল। অনুরোধের যে কারণগুলো, ইলেকশন কমিশন তো বিজেপির এজেন্ট, বিজেপির দালাল, বিজেপির শাখা সংগঠন, তারা মানলো কেন? তাদেরকে গিয়ে বলুক তারা মানলো কেন। এই মুহূর্তে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, রাজ্যের অনুরোধে নির্বাচন কমিশনের বঙ্গ সফর পয়লা মার্চ থেকে তো পিছিয়ে গেল। এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে নিশ্চয়ই তাহলে রাজ্যের অনুরোধের কিছু সারবত্তা রয়েছে, যদিও এখনো পর্যন্ত সূত্রের যা খবর নির্বাচন কমিশনের প্রতিনিধিদের ঘিরে বিক্ষোভ হতে পারে, সেই আশঙ্কা করেই রাজ্য এই সফরকে পিছনোর আর্জি জানায়। একটা জিনিস তো জিজ্ঞেস করার মতন বিষয় যে গতকাল আপনাদের চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে সারাদিন ধরে বিভিন্ন কোর্টে বোমাতঙ্ক ইত্যাদি দেখা দিল, তো তাদের কি কেউ গ্রেপ্তার হয়েছে? এখনো পর্যন্ত তদন্ত কোন পর্যায়ে আছে? কারা করেছে এই কাজ? হঠাৎ করে এসআইআর এর আবহে যখন বিচারকদের ডাকা হলো, সেই সময় এটা হলো, এটা কিরকম ব্যাপার? তো এই ধরনের একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং সেটাতে তৃণমূল কংগ্রেস কিছু অংশে সফলতা লাভ করার চেষ্টা করছে। আমাদের কথা খুব পরিষ্কার, জ্ঞানেশ কুমার, শুধু দিল্লিতে বসে থাকলে হবে না। আপনি দয়া করে
মাননীয় জ্ঞানেশ কুমার, আপনি দয়া করে কলকাতায় আসুন, পশ্চিমবঙ্গে আসুন। কারা আগুন লাগিয়েছিল বিডি অফিসে, কাদের অনুপ্রেরণায় হয়েছে, কোন খালপাড়ের সংস্কৃতি এই ধরনের অদ্ভুত নির্বাচনী সংস্কৃতিকে বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে নিয়ে এসেছে আমাদের সামনে, সেটা পরিষ্কার করে দেখুন। বাংলার বাঙালি তো সবই জানে, পশ্চিম বাংলার বাঙালি সবই জানে, কিন্তু ওনারা বুঝতে কেন পারছেন না সেটা ওনাদের ব্যাপার। আর দ্বিতীয় কথা, যদি সবকিছু বন্ধ করে দেয়, নির্বাচন কমিশন যদি নাও আসে, তাহলে এবারে তৃণমূল হারবে, মানুষ তৈরি করে নিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। আদালতের নির্দেশকে মান্যতা, বেলডাঙ্গা হিংসা মামলায় ধৃতদের কলকাতায় এনআইএ আদালতে আনতে এসকর্ট দিল মুর্শিদাবাদ পুলিশ। আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, তাহলে অবশেষে ধৃতদের কলকাতায় আনার জন্য এসকর্ট মিলল? যেটা জেল সূত্রে জানা যাচ্ছে যে বহরমপুর জেল থেকে ইতিমধ্যেই 7 অভিযুক্তকে নিয়ে রওনা দিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। তার কারণ এই মামলাতে আজকে আদালতের নির্দেশ রয়েছে যে 7 অভিযুক্তকে আজকে আদালতে সশরীরে পেশ করতে হবে। তুমি জানো, এই বেলডাঙ্গা মামলা নিয়ে দীর্ঘ কয়েকদিন ধরে একটা টালবাহানা চলছে। আদালতের একাধিকবার নির্দেশ ছিল যে অভিযুক্তদেরকে আদালতে পেশ করতে হবে, এসকর্ট দিতে হবে, কিন্তু বারংবার পর্যাপ্ত পুলিশ নেই বলে জেলা পুলিশ জানিয়েছিল। কিন্তু অবশেষে আদালতের নির্দেশকে মান্যতা দিয়েছে এবং আর কিছু সময়ের মধ্যে অভিযুক্তদেরকে এনে বিশেষ আদালতে পেশ করা হবে, তেমনটা জানা যাচ্ছে। এবং এই 7 জনকেই এনআইএর তরফ থেকে তারা নিজেদের হেফাজতে চেয়েছে, সেই শুনানিও শুরু হবে। এবং দীর্ঘ টালবাহানা, দীর্ঘ একটা বলা চলে লড়াইয়ের পর অবশেষে এই অভিযুক্তদেরকে হাতে পেতে চলেছে এনআইএ, তেমনটাই মনে করা হচ্ছে। এবং মোট 31 জন অভিযুক্ত রয়েছে এই মামলায়, বেলডাঙ্গা হিংসা মামলায়, যার মধ্যে 5 জন নাবালক, তার মধ্যে 31 জন এই মুহূর্তে বহরমপুর জেলে বন্দী রয়েছে। সুতরাং তাদের মধ্য থেকে 7 জন মূল অভিযুক্ত, যাদেরকে এনআইএর তরফ থেকে নিজেদের হেফাজতে চাওয়া হয়েছিল। এর আগের দিনই শুনানি সম্পন্ন হয়েছে। আদালতের নির্দেশ ছিল যে আজকে জেলা পুলিশ সুপারকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যেই অভিযুক্তদেরকে পেশ করতে হবে আদালতে। সুতরাং সেই আদালতের নির্দেশ এবার কার্যকর হতে চলেছে। এই আগের দিনেই শুনানিতে এনআইএ জানিয়েছিল যদি জেলা পুলিশ এসকর্ট দিতে অপারগ হয় তাহলে এনআইএ নিজেরাই এসকর্ট দিয়ে নিয়ে আসবে। অবশেষে সেই জায়গাতেই এনআইএর তারা নৈতিক জয় বলে মনে করছে। বেশ, অনেক ধন্যবাদ সুজয়।